কিন্তু নতুন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অ্যানি ভাই, উনি কয়েকদিন আগে নির্বাচনের সময় সবক দিছে যে চাঁদাবাজি কিভাবে কত প্রকার কিভাবে করা যায়। ওনারা দিছে স্বরাষ্ট্রমন্ত্রী, কি কোন দিকে যাবে আল্লাহ জানেন। নোয়াখালীতে না খুশির বন্যা বয়ে যাচ্ছে, জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীর শহীদুদ্দিন চৌধুরী এনি ছাত্র নেতা ছিল, রাজনীতি করতে করতেই এই পর্যন্ত আসছে, ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এই জন্যই খুশির বন্যা বয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু চমক আসবে, নিশ্চয়ই চমক আসা উচিত। উনি তো দেখছে গত 6 মাস আমাদের সালাউদ্দিন সাহেব কিছু করতে পারে না, এই জিনিসটা উনি দেখছে। আমি মনে করি ওইখান থেকে উনি শুরু করবে। উনি তো জানে চারিদিকে একটা খাই খাই অবস্থা। হ্যাঁ ভাই, পুরো দেশে একটা খাই খাই অবস্থা আছে। কারা এই খাই খাই অবস্থা তৈরি করছে, নিশ্চয়ই ওনার কাছে গোয়েন্দা রিপোর্টগুলো এখন আসতে থাকবে, ওই হিসাবে উনি কাজ করবেন। যিনি ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন, সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো। ক্ষমতার মসনদ থেকে তাকে সেফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? এটা কি কেবল একটি সাধারণ রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো সালাউদ্দিন আহমেদকে, সেটা কি মানে তার জন্য মানে একটা পুরস্কার বড় মন্ত্রণালয়, নাকি আদতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনার পরিপ্রেক্ষিতে এটা ঘটলো? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো প্রত্যাশা করছি। আসলে ইটস ভেরি এক্সাইটিং। রাষ্ট্রপতি নির্বাচন এখন অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই জয়ী হবেন। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনের নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে ইতিমধ্যে আপনারা ভিডিওর অনেকগুলো অংশ বিশেষ দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস করবেন না। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সম্পূর্ণ ভিডিও না দেখে কোথাও যাবেন না। চলেন বেশি কথা না বলে একটা লাইকে দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। নোয়াখালীতে না খুশির বন্যা বয়ে যাচ্ছে, কেন জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীর শহীদুদ্দিন চৌধুরী এনি ছাত্র নেতা ছিল, রাজনীতি করতে করতেই এই পর্যন্ত আসছে, ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এই জন্যই খুশির বন্যা বয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু চমক আসবে, নিশ্চয়ই চমক আসা উচিত। উনি তো দেখছে গত 6 মাস আমাদের সালাউদ্দিন সাহেব কিছু করতে পারে না, এই জিনিসটা উনি দেখছে। আমি মনে করি ওইখান থেকে উনি শুরু করবে। উনি তো জানে চারিদিকে একটা খাই খাই অবস্থা। হ্যাঁ ভাই, পুরো দেশে একটা খাই খাই অবস্থা আছে। কারা এই খাই খাই অবস্থা তৈরি করছে, নিশ্চয়ই ওনার কাছে গোয়েন্দা রিপোর্টগুলো এখন আসতে থাকবে, ওই হিসাবে উনি কাজ করবে। আশা করবো এর মধ্যে রাজনীতি খুঁজে বেড়াবে না, দল খুঁজে বেড়াবে না, অপরাধী কোন দলের সেটা যেন না খোঁজে। অপরাধ যেই করবে তাকেই ভাই হ্যান্ডকাপ লাগাইতে হবে। শুধু হ্যান্ডকাপ লাগাইলে হবে না, ছুইটা যেন আসতে না পারে সেই ব্যবস্থাও করতে হবে। কারণ কি জানেন, আবার হ্যান্ডকাপ লাগাই আপনি ছাইরা দিবেন, ওইখানে একটা বাণিজ্য হয়ে যাবে, ওই বাণিজ্যের ভিতর দিয়ে আবার ছুইটা যাবে, তাহলে তো আর কিছু হইলো না। মাঝে মাঝে পুলিশ ভাইরা বলে না যে ভাই আমরা তো ধরি, অপরাধীকে ধৈরা দেই, 2 মাস পর আবার চলে আসে, আইসা আবার আমাদের সামনে হাঁটাহাঁটি করে, আমাদের দেখা মুচকি মুচকি হাসে। ওই জিনিসটা বন্ধ করতে হবে এনি সাহেব, তাইলে আপনি সফল হবেন। আপনার আরেকটা ভিডিও কিন্তু এখন ভাইরাল হবে, আপনি মাইন্ড করবেন না, এটা ভাইরাল হবেই। কোনটা জানেন? ওই যে আপনি বলছিলেন নির্বাচনের আগে আপনার নোয়াখালীতে কোন একটা অফিসে বৈশা, বুঝছো, ভাগাভাগি করে নিতে হবে, সিস্টেমের মধ্যে নিতে হবে। শুধু একা খাইলেই হবে না, সবাইকে দিয়া খাইতে হবে। নিচে না দিলে এটা নিয়ে কথা উঠবে। কি খাইতে বলছিলেন? ওই খাই খাই কথাটাই বলতেছি। ওইখানেও কিন্তু ওই খাওয়ার কথাই আপনি আলাপ করতেছিলেন, যে একা খাইও না, সবাই দিয়া ধুইয়া খাইও। যাই হোক, ওইটা একটা রাজনীতির ব্যাপার। সামনে নির্বাচন ছিল, কাউরে খেপানো যাবে না, তাও দিয়া চলতে হবে, ভোটটা তো নিতে হবে। এখন কিন্তু আপনি ভোট নিয়ে নিছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন, কাউকেই চিনবেন না, নিজের ভাইকেও চিনবেন না। দেখা দেন, হ্যাঁ আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি করতে করতে আজকে এই পর্যন্ত আসছেন। উইরা এসা জুইরা বসেন নাই, অনেক বিজনেসম্যানরা ভাই উইরা এসা জুইরা বসছে এই বিএনপিতে, বড় বড় পদ বাগায় নিছে, মন্ত্রিত্ব, এমপি, অনেক কিছু। আপনি কিন্তু সারাটা জীবন দিচ্ছেন এই রাজনীতির পিছনে। দেখা দেন নোয়াখালীর ইজ্জত বাঁচায়া দেন, একেবারেই অন্ধ হয়ে যান, একেবারে বাটি চালান দিয়া দেন, কারোর সাথে আপোষ করবেন না। এবং ওই পুলিশদের সঙ্গেও কিন্তু আপোষ করবেন না। কোনো পুলিশ যদি অন্যায় করে সেটাও কিন্তু থাবা দিয়া ধরতে হবে। কারণ আপনি তো নিশ্চয়ই জানেন মাদকের সাথে অনেক পুলিশ ভাই জড়িত আছে ভাই। পুলিশের সহযোগিতা ছাড়া এই মাদক ব্যবসা চলতে পারে না। আমি সব পুলিশের কথা বলতেছি না, কেউ না কেউ তো জড়িত আছে, তাদেরকেও খুঁজা ভাই করবেন, প্রথমেই তাদেরকে ধরবেন। তাদেরকে ধরলেই ভাই ওই নিচের দিকে সবাই সাবধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা ভরসা নিয়ে আপনাকে এই জায়গাটা দিছে, আপনি উনার ইজ্জতটা রাখেন, দেশের ইজ্জত রাখেন। এখন প্রশ্ন হলো আমাদের সালাউদ্দিন সাহেব কি ফেল করলো, নাকি উনি ইচ্ছা করে চলে গেল? উনি ইচ্ছা করে এনি সাহেবকে দিয়া পিছনে সইরা গেল। কেন এই কথাটা বলতেছি ভাই? এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা এমন একটা পদ, এই চেয়ারে যেই বসা থাকবে তাকে প্রতিদিনই ভাই এই মিডিয়া ফেস করতে হবে, প্রতিদিনই মিডিয়ার সামনে আসতে হবে। মনে আছে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব রাতে 3টার সময় ভাই প্রেসকে ডাকতো ওনার বাসায়, মনে আছে? তার মানে কি জানেন, প্রেসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকতে হয়। কারণ কি, সব দিকে খাই খাই, মারামারি, ভাগাভাগি, এইসব খবর মানুষ বেশি শুনতে চায়। খুন খারাপি, মারামারি, কাটাকাটি থাকতে ভাই সমাজের মানুষ স্বস্তিতে থাকতে পারে না। মানুষ কি চায়? শান্তি চায়। ওই শান্তিটা আশা করবে আপনার কাছে।
কাছে, যেটা পায় নাই সালাউদ্দিন সাহেবের কাছে। সালাউদ্দিন সাহেব কেন দিতে পারে নাই? উনি তো একজন বিজ্ঞ লোক ভাই, হ্যাঁ, পণ্ডিত লোক, এবং আইন নিয়েই লেখাপড়া করছে। ওনার সমস্যাটা কোথায় হয়ে গেছে জানেন? ওনার মাথার মধ্যে ঢুকে গেছে, অথবা কেউ ঢুকাইয়া দিছে, যে কোনো উপায় হোক এই জুলাইকে সামনে আসতে দিবা না। ওই যে গণভোট হয়েছে সেটাকে শিকার যাওয়া যাবে না। এই জুলাই যদি সামনে চলে আসে, ৭১ কিন্তু পিছায় চলে যাবে। কোনো মতেই জুলাইকে সামনে আসতে দিবা না। জুলাই সামনে আসলেই কিন্তু জামাতে ইসলাম, এনসিপি, 11 দল, ছাত্র শিবির এরা লাই পেয়ে যাবে, এরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওই যে অতীতের একটা বদনাম আছে না, দুর্নাম আছে না ৭১-এর, ওই দুর্নামটা মুছা যাবে। এটা কোনো মতে হইতে দেওয়া যাবে না। ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এটাকে জীবিত রাখতে হবে। ওই কারণেই উনি ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা ধরে রাখতে পারে নাই। নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী বুঝছে যে ওনাকে এখান থেকে সরাইতে হবে, নাহলে দুর্নাম হয়ে যাচ্ছে। আর ওনার আগের একটা দুর্নাম আছে, উনি শিলং থেকে আসছে, মানুষ ওনাকে বেশি সন্দেহ করে, আর সবসময় মিডিয়ার সামনে থাকলে এটা চারিদিকে ছড়াইতেই থাকবে। যার জন্য একটু সরাই দিল মিডিয়া থেকে, সামনে নিয়ে আসলো এনি সাহেবকে। এনি সাহেবের হাতেই এখন দেশের ইজ্জত, এনি সাহেবের হাতেই মানুষের নিরাপত্তা এই বর্তমানে। দেখেন ভাই ব্রাদার, আমাদের যে 18 মাসের একটা সরকার ছিল, ওই সরকারটা যখন আসছিল তখন কি অবস্থা ছিল একবার খেয়াল করে দেখেন। 400 থানার মধ্যে আগুন জ্বলতেছিল এবং কোনো থানাতে পুলিশ ছিল না, যে যেমনে পারতাছিল ভাগতেছিল। ওই টাইমে সরকার গঠন করে ওই ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা নিয়ে কথা বলতে চাই, ডক্টর ফয়জুল কবির খান সাহেব। উনি কিন্তু ছিল এই জ্বালানি উপদেষ্টা। এখন যেখানে আমাদের টুকু সাহেব আছে ওই জায়গাটাতেই উনি ছিল। আপনারা একবার খেয়াল করে দেখেন তো, ওই 18 মাস কি এইভাবে বিদ্যুৎ গেছে? গ্যাসের কোনো বড় রকম প্রবলেম হয়েছে? বাজারের জিনিসপত্রের দাম কি এতটা বাড়ছে? সবকিছুই কিন্তু উনি সামলাইছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে ওই 18 মাসের মধ্যে আমরা 2টা ঈদ পাইছিলাম, রোজার ঈদ আর কোরবানি ঈদ। ওই রোজার ঈদ আর কোরবানি ঈদে লক্ষ লক্ষ মানুষ দেশের বাড়িতে গেছে, আবার কিন্তু দেশের থেকে ফিরত আইছে। বড় ধরনের কোনো অঘটন ঘটে নাই। এবং ওনার আমলে যে রোজাটা গেছিল, ওই রোজার মাসে বিন্দু মাত্র কারেন্ট যায় নাই। আমার তো মনে হয় আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের ওনার সাথে একটু বৈঠক করার দরকার ছিল, যে ভাই আপনি ওই 18 মাস এই জ্বালানি গ্যাস কিভাবে সামাল দিছিলেন, একটু আমাদের বুদ্ধি পরামর্শ দেন তো। ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া উচিত ছিল আমাদের টুকু সাহেবের। নেয় নাই, নিশ্চয়ই নেবে না। কারণ কি জানেন, ডক্টর ফয়জুল কবির সাহেবের পিছনে আবার জামাতের ট্যাগ দেওয়া আছে। ছাত্র জীবনে নাকি উনি শিবিরের সাথে যোগাযোগ ছিল, শিবিরের রাজনীতি করছে, এরকম কথাই কিন্তু তখন আমরা শুনতাম। উনিও কিন্তু সামনে আসতো না, নীরবে কাজ করে গেছে। মানুষের মৌলিক চাহিদাটা কি ভাই? এই গ্যাস মৌলিক চাহিদা, কারেন্ট মৌলিক চাহিদা ভাই। রান্না করতে হবে, খাইতে হবে, আর বিদ্যুৎ না থাকলে ভাই কাজ কাম করা যাবে না। এই যে মিলন সাহেব আমাদের যে মন্ত্রী, এই যে মন্ত্রী সাহেব আমাদের শিক্ষামন্ত্রী, কোথায় জানি ভাষণ দিতে গেছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তার মানে কারেন্ট যায়, কিন্তু আমাদের টুকু সাহেব খালি বলে না কারেন্ট যায় না। উনি টেলিফোন করছে গ্রামে, কারেন্ট যায় না। ভাই আমরাও তো টেলিফোন করি, কারেন্ট এখন ভাই শুধু গ্রামে না, শহরের মধ্যে তো ঢুইকা গেছে। শহরে এমন জায়গায় ঢুইকা গেছে যেখানে প্রধানমন্ত্রী থাকে। বনানীতেও গতকালকে কারেন্ট গেছে। হ্যাঁ ভাই, বনানীতেও কারেন্ট গেছে, ধানমন্ডিতে কারেন্ট যায়, গুলশানে কারেন্ট যায়। কিন্তু এখানে কারেন্ট গেলে অসুবিধা হয় না কেন জানেন? 15 সেকেন্ডের মধ্যে আবার চলে আসে। কিভাবে? জেনারেটর অটো চালু হয়ে যায়। এখানে প্রত্যেকটা বাড়িতে জেনারেটর আছে, যার জন্য কারেন্ট গেলেও কোনো বড় রকম প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম হয় কাদের? যারা খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজ করে যায়, একটু ঘুমাবে, ঘুমাইতে পারতেছে না, কারেন্ট যায় ভাই, গ্যাসও থাকে না, টিম টিম করে আগুন জ্বলে, রান্না করতে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগা যায়। এগুলা বুঝতে হবে। আর কি বুঝতে হবে? জনগণ কি চিন্তা ভাবনা করতেছে, জনগণ আপনাদেরকে কোন দৃষ্টিতে দেখতেছে, এটাও আপনাদেরকে ভাইবা বাইর করতে হবে। নাইলে কিন্তু ভুল করবেন ভাই ব্রাদার। 18 মাসের যে সরকার ছিল ডক্টর ইউনূস স্যারের সরকার, ওই টাইমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স বাইর করছিল, মনে আছে আপনাদের? এটা নিয়ে জুলকারনাইন সাহেব একটা নিউজ করলো, তারপর ভাই সবাই ঝাঁপায়া পড়লো। 100 থেকে 150 টক শো হয়েছে শুধু এইটার উপরে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স বানায় হাজার হাজার কোটি টাকা নিয়ে যাইতেছে। আসলে উনি ঠিকাদারি লাইসেন্সটাই শুধু বাইর করছিল, কোনো কাজের জন্য কোথাও যায় নাই, কোনো কাজও করে নাই, 1 টাকাও কামাইতে পারে নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসে কিন্তু ক্ষমা চাইছে এবং ওনার বাবার লাইসেন্সটা ক্যান্সেল করে দিছে। কিন্তু বর্তমানে কি ঘটতেছে? আপনারা যারা এই যে ফেরিওয়ালা বুদ্ধিমান আছেন, টক শোতে এসে চিৎকার করছিলেন ওই টাইমে, এখন কেন চিৎকার করেন না? আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ বিরাট বড় ঘটনা তো ঘটাইছে ভাই একটা, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। ঘটনা কি? 40,000 কোটি টাকার একটা কাজ পাইছে, সরকারি কাজ। 40,000 কোটি মাথায় রাখেন। কাদের সঙ্গে এই কাজটা? জাপানি একটা কোম্পানির সাথে সালাউদ্দিন সাহেবের ছেলে জড়িত। এই কাজটা ওনারা বাগায় নিছে। এই কাজটা কি? বিশাল বিশাল 2টা ব্রিজ বানাবে কোথায় জানো, সেই কাজটা তারা পাইছে। এখন আমার প্রশ্ন, এই কোম্পানি কি কোনো অতীতে কোনো রেকর্ড আছে? রাস্তার একটা ড্রেন বানাইছে, ড্রেনের কাজ করছে, অথবা কোথাও একটা ছোট্ট কালভেট বানাইছে বা ব্রিজ বানাইছে, এরকম কোনো রেকর্ড আছে? তাদেরকে কেন ওই 40,000 কোটি টাকার কাজ দেওয়া হইলো? একজন উপদেষ্টার বাবা শুধু একটা ঠিকাদারি লাইসেন্স করছিল, তখন আপনারা ঝাঁপায়া করছিলেন। এখন কেন আপনারা চুপ আছেন? দেশের একজন মন্ত্রীর ছেলে যদি এই কাজটা পায়, লাভ কার হবে? ওই ঠিকাদারি ব্যবসা যদি করতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাবা, যদি ওই কাজটা করতো, লাভ কার হইতো? লাভটা হয়তো আসিফ মাহমুদের, টাকাটা তো তার কাছেই আসতো। এখন ওনার ছেলে যে কাজটা করতেছে, এই কাজের লাভটা কার হবে? ওনার বাবা তো এই লাভটা পাবে, পাইবে না? লাভটা ওনার বাবাই তো পাবে, ওনার ঘরেই তো যাবে। কেন আপনারা এই কাজটা নিতে গেলেন? যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, আবার মিথ্যা হইতে পারে, গুজবও হইতে পারে। যেহেতু এখনো কোনো প্রতিবাদ আসে নাই ওনাদের তরফ থেকে, তার মানে আমরা সত্য ধরে নিতে পারি। কিন্তু কেন এই কাজটা নিতে গেলেন? শেখ হাসিনা সরকার তো ভাই এই ধরনের কাজটা আমি করতো, শুধু উন্নয়ন উন্নয়ন, আর উন্নয়ন করতে গিয়া ভাই 1,000 কোটি টাকার জায়গায় 500 কোটি টাকা মাইরা দিত। এখানে
মানে 40,000 কোটি টাকার একটা কাজ পাইলেন, এটা নিয়ে কোনো আলোচনা নাই, পত্রিকায় তেমন কোনো নিউজ নাই, টক শো নাই, কারো কোনো মুখে কথা নাই। ওই টাইমে একটা ঠিকাদারি লাইসেন্স নিয়ে যেভাবে প্রতিবাদ করছিলেন ওরকম একটা প্রতিবাদ এখন করেন না কেন, করবেন না কেন ভাই? সবাই ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সত্যি কথা ভাই, প্রতিটি মানুষই চায় ক্ষমতার সঙ্গে থাকতে। এই সমাজে যারা বাস করে ভাই তারা বিবাদ করতে চায় না। ধরেন আমার মহল্লার একটা ছেলে বিএনপির একটা বড় পোস্টে আছে, সে যত অন্যায় করুক না কেন আমি না দেখার ভান করুম, আমি তারে দেখলে হাই হ্যালো করুম, আচ্ছা ভাতিজা ভালো আছো, কেমন আছো, বুক মিলামু, কারণ যদি দরকার হয় কোনো কারণে তাকে আমি কাজে লাগাবো। এইভাবে প্রতিটি মানুষই ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সত্যের সঙ্গে থাকতে চায় না ভাই। সত্যের সঙ্গে থাকতে চাইলে এই দেশের এই অবস্থাটা হইতো না। যাই হোক, মন্ত্রিসভায় অনেক পরিবর্তন আসছে, এই মন্ত্রী ওইখানে যাইতেছে, ওই মন্ত্রী এখানে আসতেছে, যে যেখানেই যাক না কেন পরিবর্তনটা আনবেন খুব দ্রুত বেগে ভাই, খুব দ্রুত বেগে আনবেন। ওই ভিপি নূরের মতো বললেন না যে আমরা তো একটা নাবালক শিশু, আমাদের কেন এত দায়িত্ব দিতেছেন, মাত্র তো আমরা ক্ষমতায় আসলাম, ওই কথাগুলো আর বললেন না, এগুলো শুনতে ভালো লাগে না। সত্যের সঙ্গে থাকেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেন, নিজের দলের লোক হইলে অসুবিধা কি, ঢুকাই দেন জেলে, আর জেল থেকে যাতে বাইরে না আসতে পারে সেই ব্যবস্থাটাও করবেন, নাইলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। আসলে ভাই হয়েছে কি জানেন, বেঠিক পথে যদি একবার চলে যায় কেউ, আর ঠিক পথে আসা কঠিন হয়ে যায় তার জন্য, কারণ এই সরকার অলরেডি বেঠিক একটা পথে চলে গেছে। কেন এই কথাটা বলতেছি, গণভোট 70% মানুষ যে ভোটটা দিছে সেই ভোটটার অধিকার ফিরিয়ে দেয় নাই। এই যে এই সরকারকে কিন্তু আপনি ইচ্ছা করলে অবৈধ বলতে পারেন, কারণ কি জানেন, একই তফসিলের মধ্যে দুইটা ভোট, একটা মাইনা নিছে আর একটা মানে নাই, তার মানে অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ, এটা বলাই যায় তাই না? যার জন্য বললাম বেঠিক পথে চলে গেছেন। সঠিক পথ কোনটা? গণভোটের রায় দেওয়া, গণভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে সঠিক পথ, আর সেটা দিতে আপনারা বাধ্য হবেন, কোনো উপায় নাই। কাউকে বুঝ দিতে পারবেন না, এই জেনারেশনকে বুঝ দিতে পারবেন না। বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বইলা যায়, যেটা মনে রাখতে হবে আপনাদেরকে, আপনারা 17-18 বছর পর এই ক্ষমতায় আসছেন। আপনারা যাদেরকে ভাই ওই শিশু রেখে গেছিলেন, ধরেন যে 7-8 বছরের বাচ্চাটাকে আপনারা রেখে গেছেন, ও তো এখন 20-22 বছরের যুবক, ও কি দেখছে, বড় হইতে হইতে দেখছে আওয়ামী লীগ সরকারকে, আর কোনো সরকার দেখে নাই, বিএনপি দেখে নাই, জামাত দেখে নাই, এরশাদ সাহেবকেও দেখে নাই, কাউকেই তো দেখে নাই। ওরা কি দেখছে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। আর শেখ হাসিনার এই জুলুম সহ্য করতে না পাইলেই কিন্তু জুলাইতে সবাই ছাপায় পড়ছিল। ছোট ছোট বাচ্চারা কেন আসবে? এই যে অনেকে বলে মেট্রো ক্লাস ডিজাইন, ওই যে উত্তরার মধ্যে যে বাচ্চাটা আসছিল, ক বছর বয়স তার, 10 বছর, ও কি বলতেছিল যে আমি গুলিকে ভয় পাই না। তাকে বলতেছিল সবাই, বাবা তুমি বাসায় ফিরত যাও, বাবা তুমি বাসায় চলে যাও, যে না আমি মাকে বলে আসছি, গুলি খেয়ে মরলো কোনো অসুবিধা নাই, দেশের জন্য শহীদ হমু। দেখছেন কেন এই কথাগুলো বলতো? মানুষ অস্থির হয়ে গেছিল ওই 17-18 বছরে। তার মানে কি জানেন, দেশের বর্তমানে 4 থেকে 5 কোটি মানুষ শুধু আওয়ামী লীগের শাসন দেখছে, আপনাদের শাসন দেখে নাই। কিন্তু ওরা অনেক আশা নিয়েই কিন্তু আপনাদের ভোট দিয়া এই সরকার বানাইছে। এখন যদি দেখে আপনারা ওই আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করতেছিলেন, তাহলে কি এই ইয়াং জেনারেশন মাইনা নিবে? মাইনা নিবে না, কোনোদিনই মাইনা নিবে না। এই ইয়াং জেনারেশনকে খেপায়েন না, তারা শুধু অপেক্ষায় আছে কবে আপনারা বদলাবেন, কবে জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন, কবে গণভোটের অধিকার দিবেন, এই অপেক্ষায় আছে। এই অপেক্ষার বান যদি ছিঁড়া যায় তাহলে কিন্তু আবার একটা ভূমিকম্প আসবে, তখন সব কিন্তু আবার নড়ে চড়ে উঠবে, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। উপরাল একজন আছে, উনি সব দেখতেছেন, মজলুমের মনের কথা উনি কিন্তু জানেন, উপর থেকেই কিন্তু রায় আসে। ওই 5ই আগস্টের রায় কিন্তু আসমান থেকেই আসছিল, যার জন্য সফল হইতে পারছে। জনগণের মনের ইচ্ছাটা পূরণ কইরা, জনগণের চাওয়াটা পূরণ কইরা দেশটা চালান, সবাইকে নিয়ে দেশটা চালান, সবাই দোয়ায় দেখবেন 5 বছর হুড় করে পার হয়ে যাবে। আর তা যদি না করেন, যে লাও সে কধু, মন্ত্রী বদলায় লাভ নাই, স্বরাষ্ট্রমন্ত্রী ইনাকে দেন আর উনাকে দেন, কোনো লাভ নাই। গণভোটের রায় যতক্ষণ পর্যন্ত আপনারা না দিবেন, ততক্ষণ পর্যন্ত না আপনারা নিজেরা শান্তিতে থাকতে পারবেন, না দেশের জনগণ শান্তিতে থাকতে পারবেন। তিনি ছিলেন সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, যার এক হুঙ্কারে কাঁপত পুলিশ প্রশাসন, যিনি একই সাথে প্রধানমন্ত্রী আর আইনমন্ত্রীর ভাষায় কথা বলতেন। সেই প্রবল ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করে ঝেঁটিয়ে বিদায় করা হলো, ক্ষমতার মসনদ থেকে তাকে সেলফ টেনে হিচড়ে নামিয়ে দেওয়া হলো। কিন্তু কেন? এটা কি কেবল একটি সাধারণ রদবদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? ভারতের মাটিতে বসে প্রবীণ ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক এমন এক গোপন তথ্য ফাঁস করলেন, যা শুনে আটকে উঠেছেন খোঁজ রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই সমস্ত খবর পাওয়ার পর কি তারেক রহমান নিলেন জীবনের অন্যতম বড় কঠোর সিদ্ধান্ত? সালাউদ্দিনের ক্ষমতায় ডানা কিভাবে এক ঝটকায় ছেটে ফেললেন তারেক রহমান? রাজনীতির পেছনের এই ভয়ঙ্কর খেলার আসল সত্য জানতে ভিডিওটি বিন্দুমাত্র না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার শুরুটা হয়েছে খুব সাধারণভাবে নয়, হঠাৎ করেই যেন এক বিশাল ভূমিকম্প ঘটে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। 5 আগস্টের পর থেকে যারা প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনি হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সেই সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিট থেকে। তার জায়গায় কাকে বসানো হলো? পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। আর সালাউদ্দিন আহমেদকে পাঠানো হলো কোথায়? তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ LGRD মন্ত্রণালয়। একদম সোজা কথায় বলতে গেলে ডানা ছেটে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কিন্তু কেন এই অপমানজনক বিদায়? দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটা পরিবর্তনের আভাস পাওয়া যায়। যেহেতু মির্জা ফখরুল স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তার পদত্যাগের পথ
পদটি ফাঁকা হয়। আর ঠিক এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক অন্য কাজ করে বসেন। তিনি শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে বসিয়ে দিলেন সালাউদ্দিনকে। আর সবচেয়ে চ্যালেঞ্জিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে নিলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। কাগজে কলমে এটি সাধারণ রদবদল মনে হলেও রাজনীতির ভেতর বাহির যারা খোঁজ রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার আমলনামার চূড়ান্ত ফলাফল। চলুন একটু পেছনের গল্পটা জেনে আসা যাক। 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর যখন নতুন বিএনপি সরকার গঠিত হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চরম ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান কিংবা ডক্টর আব্দুল মঈনের মতো ত্যাগী ও প্রবীণ নেতারা যারা চরম দুঃসময়ে দলের হাল ধরে রেখেছিলেন, তারা যখন কোণঠাসা তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে কেন এমন হট সিট উপহার দেওয়া হলো, এই প্রশ্ন কিন্তু তখনই উঠেছিল। তা সত্ত্বেও মানুষ ভেবেছিল হয়তো কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করবেন, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো ঘটনা। বিগত 6 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতিই হয়নি, বরং সবকিছু তলানিতে গিয়ে ঠেকেছে। চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আর অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সালাউদ্দিন মার্চ মাসে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। মে মাসে অভিযান শুরু হলো, 1254 জন চাঁদাবাজের তালিকাও তৈরি হলো। বলা হলো কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু বাস্তব সত্য কি? কয়েক মাস পর সরকারকে আবারও অল আউট অভিযানের ঘোষণা দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? সালাউদ্দিন আহমেদের সব ঘোষণা ছিল সির্ফ ফাঁকা আওয়াজ। সাধারণ মানুষ রাতে নিরাপদে বাড়ি ফিরতে চেয়েছিল, ব্যবসায়ীরা চেয়েছিলেন চাঁদাবাজ মুক্ত পরিবেশ। কিন্তু সালাউদ্দিন আহমেদের আমলে দেখা গেল দলের নাম ভাঙিয়ে সুবিধাবাদীরা সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বসল। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হলো কেবলই চড়া লম্বা ভাষণ। পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। এই চরম ব্যর্থতা তারেক রহমানের নজরকে এড়ায়নি। তারেক রহমানের আগেই পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন কারো পারফরমেন্স খারাপ হলে ছাড় দেওয়া হবে না। তিনি প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়, কথা দিয়ে কথা না রাখলে সরে যেতেই হবে। তবে সালাউদ্দিন আহমেদের পতনের গল্প কিন্তু অন্য জায়গায়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব থাকার সময় সালাউদ্দিন আহমেদ ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, ঠিক তখনই ভারতের প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক এক ভয়ঙ্কর বোমা ফাটালেন। সোশ্যাল মিডিয়ায় সুবীর ভৌমিকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে যে কথাগুলো বললেন তা শুনে আটকে উঠবেন সবাই। সুবীর ভৌমিক সরাসরি প্রশ্ন তোলেন, এত ভয় কেন সালাউদ্দিন সাহেব? বড় বড় কথা বলছেন, আবার নাম করে হইচই করছেন শুনছি। আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই কেন? কেন বলেন নাই যে আমাদের দেশে ফেরত পাঠিয়ে দিন? সুবীর ভৌমিক এখানেই থামেননি। তিনি আরও বিস্ফোরক দাবি করে বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের গায়ে বা কর্মকর্তাদের পায়ে ধরে কেঁদেছিলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আপনি তো তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান। সুরেশ কালরার পায়ে ধরেন নাই, যিনি শিলং স্টেশনের চিফ ছিলেন, বলেছিলেন আমাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না, র্যাব আমাকে সীমানায় পেলেই খুন করবে। এখন এত বড় বড় কথা কেন বলছেন? আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে, তাই না? চিন্তা করে দেখুন তো, যে মানুষটি আজ দেশের নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি নাকি নিজের প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে বসে ভারতীয় গোয়েন্দাদের পায়ে ধরে কেঁদেছিলেন। এই আন্তর্জাতিক কেলেঙ্কারি এবং ভারতের সাথে গোপনে সমঝোতা করার অভিযোগ যখন সামনে আসলো, তখন বিষয়টি আর কেবল মন্ত্রণালয়ের ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ রইল না। এটি সরাসরি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখা দিল। একদিকে দেশের ভেতরের আইন শৃঙ্খলা রক্ষার চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাত। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গায় রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। ঠিক এই জায়গাতেই তারেক রহমান খেললেন তার আসল মাস্টার স্ট্রোক। তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন সালাউদ্দিনকে গুরুত্বপূর্ণ পদে রাখা মানে দলের ভাবমূর্তি পুরোপুরিভাবে ধ্বংস করা। তাই কোনো রকমের আপোষ না করে সালাউদ্দিন আহমেদকে সেফ ঝেঁটিয়ে বিদায় করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। কাউকে কোনো সাফাই গাওয়ার সুযোগ দেওয়া হলো না। কঠোর বার্তা দেওয়া হলো, দলে পদবি যাই হোক, দেশের স্বার্থ ও পারফরমেন্সের জায়গায় কোনো ছাড় নেই। সালাউদ্দিন আহমেদকে সরানোর পেছনে কেবল সিভিল প্রশাসন বা রয়ের বিতর্কই যেন শেষ কথা নয়, এর পেছনে রয়েছে বড় কারণ সশস্ত্র বাহিনীর অসন্তোষ। 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় সেনাবাহিনীকে মাঠে নামতে হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদ সিভিল পুলিশ প্রশাসনকে পুনর্গঠন করতে ব্যর্থ হন, যার ফলে বিচার বিভাগীয় ও মাঠ পর্যায়ে নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী বাড়তি চাপের মধ্যে পড়তে হয়। সামরিক নীতি নির্ধারকরা একটি পেশাদার ও কঠোর স্বরাষ্ট্র নেতৃত্ব চাচ্ছিলেন, যা বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে সাহায্য করবে। সালাউদ্দিনের ঢিলেঢালা মনোভাব ও রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টার কারণে সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে জটিলতা তৈরি হয়। তারেক রহমান বুঝতে পারেন দেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক বাহিনীর আস্থা ধরে রাখতে এই পদের নেতৃত্ব পরিবর্তন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়া সালাউদ্দিন আহমেদকে সরানোর পেছনে আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনীতিও একটি বড় কারণ ছিল। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে ঋণ সহায়তা পাওয়া জরুরি হয়ে পড়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বিদেশি নাগরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। ঢাকা চট্টগ্রাম শিল্পাঞ্চলের চরম অস্থিরতা
স্থবিরতায় বিদেশি বাণিজ্যিক প্রতিনিধিরা তাদের অসন্তোষ প্রকাশ করে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিদেশি মিত্রদের কাছে সরকারের পেশাদার ও দক্ষ ভাবমূর্তি তুলে ধরতেই তারেক রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই জরুরি পরিবর্তন আনেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন এই কঠিন পরিস্থিতি সামাল দিতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে এনে এক বিশাল অগ্নিকুণ্ডে বসানো হয়েছে। তার সামনে এখন পাহাড় সমান চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যা করতে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ পুলিশ প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করা, চাঁদাবাজদের সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া এবং রাজপথে সাধারণ দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।